প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জেডএসআরএম ইনসাইট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হোসেন। আমাদের আজকের ইনসাইট পলিটিক্সের শিরোনাম আমরা ঠিক করছি রাষ্ট্র কাঠামোর সংস্কার ও রূপরেখা। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। অ্যাডভোকেট তালুকদার আপনি চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। অ্যাডভোকেট তালুকদার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে হয়তো কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না। তিনি এখনও ট্রাফিক জ্যামের কারণে এসে পৌঁছাতে পারেননি, আমরা নিশ্চয়ই তিনি তারপর তার সাথে কথা বলবো। অ্যাডভোকেট তালুকদার আপনাকে দিয়ে শুরু করি। একটা ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং এই আন্দোলনের মূল বিষয়ই ছিল গণতন্ত্রের কাছে ফেরত যাওয়া, যেটি বলা হয়েছে একটা ১.৫ দশকের রাজনৈতিক পথ চলায় গণতন্ত্রহীন হয়ে পড়েছিল বাংলাদেশ। সেই গণতন্ত্রের দিকে চলে যাওয়ার যে পথ পরিক্রমা, সেটি এখন সরকার বলছে তারা রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে চায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের পর যারা ক্ষমতায় আসীন হবেন তারা যেন আবার সেই ফ্যাসিজমে ফেরত যেতে না পারেন, কিংবা সেই একই ঘটনার পুনরাবৃত্তি যদি না হয়। প্রশ্ন হলো এই সংস্কারগুলো কোথায় কোথায় হবে সেটি নিয়ে অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই কাজ করছে, কিন্তু আপনারা কি মোটামুটি বুঝতে পারছেন এই যে কয়দিন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম দেখলেন, ঠিক কোথায় কোথায় সংস্কার প্রয়োজন কিংবা কিভাবে হবে? গণতন্ত্রের সবচেয়ে বড় যেটি নিয়ামক একটি গ্রহণযোগ্য নির্বাচন, সেই দিকেই বা কিভাবে পথ চলতে পারে এই সরকার? অ্যাডভোকেট তালুকদার। জি, আপনাকে ধন্যবাদ। আমার বক্তব্য যারা শুনছেন, আপনারা খুব চমৎকার একটা বিষয় আজকে নির্বাচন করেছেন, যার উপরে বক্তব্য রাখার জন্য আপনি এখন আমাকে অনুরোধ করেছেন। এখানে রাষ্ট্র কাঠামো সংস্কার, এবারে সংস্কারের রূপরেখা। তাহলে আমাদেরকে দেখতে হবে যে রাষ্ট্র কাঠামো হঠাৎ সংস্কারের প্রয়োজন হলো কেন? একটা দেশ স্বাধীন হলো আজকে থেকে 52 বছর আগে, 53 বছর আগে। সেই রাষ্ট্রের হঠাৎ করে তার কাঠামোগত সংস্কার হঠাৎ করে এত প্রয়োজন হলো কেন? স্বাধীনতার পর থেকে যখন এদেশে সরকার আসে এবং সেই সকল সরকারের দায়িত্বই ছিল একের পর যতগুলো সাকসেসিভ গভর্নমেন্ট আসছে প্রত্যেকেরই দায়িত্ব ছিল যে রাষ্ট্রের সংস্কার করা এবং রাষ্ট্র কিভাবে চলবে বা তার সেই সমস্ত রূপরেখা ঘোষিত বা অঘোষিতভাবে তারা কিন্তু কার্যক্রম পরিচালনা করে গেছেন। কিন্তু আমরা যদি এই হঠাৎ রাষ্ট্র সংস্কারের যে বক্তব্য আমাদের কাছে আসছে এবং সবাই মুখে মুখে এই কথাই বলছে, যারা আজকে একটা অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার গঠিত হয়েছে তাদেরও বক্তব্য রাষ্ট্রের সংস্কার খুব জরুরি। তাহলে রাষ্ট্রের কি কি জিনিসের সংস্কার দরকার এবং কেনই বা দরকার? আমরা যদি এমনি সামনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে গত 15-16 বছর যাবৎ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন এবং রাষ্ট্র চলার জন্য বা চালানোর জন্য যে সকল ভিত্তির উপরে নির্ভর করে রাষ্ট্রকে সামনে যেতে হয়, রাষ্ট্র আসলে একটা অ্যাবস্ট্রাক্ট শব্দ। রাষ্ট্র কিভাবে তৈরি হয়, কি কি কম্পোনেন্টস স্টেট হয়, আপনারা এগুলো সবাই জানেন, আমি ওই সব ডিটেইলসে যাচ্ছি না। এখন রাষ্ট্রের সেই সকল কাঠামোগুলো আপনি দেখেন আজকে একে একে সবগুলো প্রতিষ্ঠান ধ্বংসের শেষ পর্যায়ে। মূল যেটা বেসিক যেটা আপনি দেখেন, মানুষের গণতন্ত্রের অধিকার, মানুষের মৌলিক অধিকার বা মানব অধিকার যেটাকে বলে, মানুষের গণতান্ত্রিক অধিকার মানে ভোটাধিকার। রাষ্ট্রের মালিক জনগণ, একটা সরকার নির্বাচন করবে জনগণ ভোটাধিকারের মাধ্যমে, এবং ওই দেশের বিরোধী দল নির্বাচিত হবে জনগণের ভোটে। অর্থাৎ জনগণই নির্বাচন করবেন রাষ্ট্রীয় ক্ষমতায় কে যাবে এবং বিরোধী দলের ভূমিকায় কে থাকবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে মানুষের এই অধিকার হরণ করা হয়েছিল। যারা গত 15-16 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তারা ক্ষমতায় প্রথম এসেছেন, রাতে ভোট কেটে দিয়ে দিনের বেলা গুনেছেন, মানুষ তখন বুঝতে পারেনি। অর্থাৎ 2009 সনে তারা যে সরকার করেছিলেন সেটা 2008-এর নির্বাচনের সময় রাতে ভোট কেটে বাক্সে ঢুকিয়ে সরকার বানিয়েছিলেন। যারা বানিয়েছিলেন তারা জনগণের বিকল্প হয়েছিলেন, অর্থাৎ জনগণ ভোট দিয়ে কিন্তু সেই সরকার বানায়নি। যারা বানিয়েছিলেন সরকার তারা
একটা শক্তির বলয় ছিলেন। তারা ওইভাবে ভোট কেটে বাক্সে ঢুকিয়ে একটি সরকার বানিয়েছেন, ওই সরকার তারাই চালিয়েছিলেন। এরপর 5 বছর চলে যাওয়ার পর 2014 সনে আরেকটা নির্বাচন হলো, যে নির্বাচনকে কোনোভাবেই নির্বাচন বলা যায় না, প্রহসন। সেবারও মানুষ ভোট দিতে পারলেন না। 154টি আসনে বিনা ভোটে নির্বাচিত হয়েছিল, আপনাদের সে কথা মনে আছে। 2018-তে নির্বাচন হলো, সেই 2008-এর মতো করে 18-তেও আগের রাতে ভোট কেটে বাক্সের মধ্যে ঢুকিয়েছিল। তাহলে দেখেন জনগণের যে সকল প্রতিষ্ঠানগুলো ছিল, এবং 2007-এর নির্বাচন কি হয়েছে, 24-এর নির্বাচন 7ই জানুয়ারিতে কি হয়েছে এটাও মানুষ জানে। এখানেও ভোট কিছুই হয় নাই। ভোটটা এমন একটা পর্যায়ে চলে গেছে, অধিকাংশ রাজনৈতিক দল অর্থাৎ যারা জনগণকে প্রতিনিধিত্ব করে তারা নির্বাচন থেকে দূরে ছিলেন, যে কারণে নির্বাচন হয়নি। আওয়ামী লীগকেই দলীয় নির্বাচন করতে হয়েছে। তার সঙ্গে এই অপকর্মকারী যে সমস্ত এলাই ছিলেন বা তার অ্যালায়েন্সের কম্পোনেন্ট যারা ছিলেন তারা মিলিত একটা নির্বাচন করলেন, এবং নির্বাচন করার পরে কি করলেন, তারা রাষ্ট্রটাকে আবার ওইভাবে ভাগাভাগি করে নিলেন। এবং আপনি লক্ষ্য করেছেন যে আওয়ামী লীগ দলীয় লোকেরা নির্বাচন করলেও দলীয় ইয়াতে তাদের কি বলে দলীয় মনোগ্রামে, আবার তাদের দলীয় যারা নমিনেশন না পাইলেন তাদেরকে বলা হলে তোমরা স্বতন্ত্র নির্বাচন করো। অর্থাৎ এর অর্থটা হলেই যে গণতান্ত্রিক যে পদ্ধতিতে নির্বাচন হওয়ার কথা, নির্বাচন কিন্তু সেটা হলো না, অর্থাৎ প্রহসনের নির্বাচন হলো। এবং তারপর একটু যদি ইন্টারাপ্ট করি, যেহেতু সময়ের একটা বাধ্যবাধকতা আছে, মানে এই গত 15 বছর যা যা হয়েছে এগুলো তো মোটামুটি স্পষ্ট জাতির সামনে। এখন করণীয় কি? মানে এখন আমি না ওইখানেই আছিলাম, আমি ওই এই জিনিসগুলোর প্রয়োজন হলো কেন, হঠাৎ সংস্কারের প্রয়োজন কেন হলো, আমি সেই কারণেই আছি। এখন দেখেন আইনের শাসন বা বিচার ব্যবস্থা, আপনি দেশের ব্যুরোক্রেসি, আমলা, দেশে একটা নির্বাচন কমিশন, মানুষের অন্যান্য যে সকল প্রতিষ্ঠান সমূহ আছে যেগুলো জনগণের কথা বলার কথা, জনগণের জন্য কাজ করা, ওই সকল প্রতিষ্ঠান সমূহ, অর্থাৎ ওই যে কথাটা আমি তখন বলেছিলাম যে সরকার রাষ্ট্রীয় ক্ষমতা একটি শক্তির মাধ্যমে দখল করে ওই শক্তি দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। অর্থাৎ যে সকল জাতীয় প্রতিষ্ঠানসমূহ জনগণের ছিল, তারা নিরপেক্ষভাবে জনগণের স্বার্থ রক্ষা করার দায়িত্ব ছিল, তারা কি করলেন, ওই বলয়ের দ্বারা নির্বাচিত সরকারের স্বার্থ রক্ষায় অর্থাৎ জনগণের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে গেলেন। দেশের বিচার ব্যবস্থা এবং পুলিশ এদেরকে নিয়ন্ত্রণ করে বিরোধী রাজনীতি নিয়ন্ত্রণ করা শুরু করলেন। অর্থাৎ পুলিশকে সরকার দলীয় লাঠিয়াল বাহিনীতে রূপান্তর করলেন, আদালতকে নিয়ন্ত্রিত আদালত বানালেন। অর্থাৎ মানুষের জন্য তাদের মুক্ত শ্বাস নিঃশ্বাস প্রশ্বাসের জন্য কোনো জায়গার অবশিষ্ট থাকলো না, যে কারণে মানুষের যে ভরসা ছিল, নির্ভর করার যে জায়গাগুলো ছিল, যেগুলো মানুষের প্রতিষ্ঠান ছিল, সেগুলো একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠান হয়ে যায়। এবং আপনি দেখেন আমলাদেরকে কি করেছিলেন, আমলাদেরকে এই প্রতিষ্ঠানগুলো মানুষের প্রতিষ্ঠান করতে হলে এখন কি করতে হবে? এখন যে কাজগুলা করতে হবে সেটাই। এখন ব্যাপার হলো কি, এই যে আন্দোলনের মাধ্যমে যে সরকার আসলো, আন্দোলনের সূচনা কিসে হয়েছিল, সমাপ্তি কিসে হয়েছে, এবং এই ছাত্র আন্দোলন শুধু নয়, এই ছাত্র আন্দোলনের কিন্তু ছাত্র জনতার আন্দোলন হয়ে গেছিল। তো এখন আপনি শুধু ছাত্র আন্দোলন বললে হবে না, গণ আন্দোলন লাগবে। সংস্কারের কথা যেগুলো বলছেন, রাষ্ট্র কাঠামো মেরামত অথবা এর রূপরেখা, কিভাবে কোনটা আগে করবে কোনটা পরে করবে, কিভাবে কি করা উচিত, এগুলো আসলে রাজনৈতিক কর্মসূচি। আপনি যে যাই বলেন, আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, রাজনৈতিক সংস্কার, এই যে সংস্কারগুলো যেগুলো রাজনৈতিক সংস্কার, এবং এই অরাজনৈতিক আজকে যে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা কিন্তু অরাজনৈতিক সরকার। এই অরাজনৈতিক সরকার যেটা বেসড অন কনসেনসাস হয়েছে, তা আমাদের সংবিধানে সুযোগ আছে, সেই অনুসারে তারা হয়েছে। এবং এই মুহূর্তে যেহেতু একটা তথাকথিত নির্বাচিত সরকারকে পালিয়ে যেতে হলো, তখন দেশ তো আর সরকারবিহীন চলবে না, সেই কারণে একটি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো, এবং এই আসলো এটা সংবিধানই জনগণের ইচ্ছার অভিপ্রায়কে মেনে নিয়ে সরকার গঠন, এবং তারা সেভাবেই আসছে। এটা আইনসম্মত, আপনি দেখেছেন, এবং আইনসম্মতভাবেই তারা এসছে। এখন রাষ্ট্রীয় কাঠামো মেরামত করতে হলে আমি যে কথাটা একটু আগে বলেছিলাম যে এটা একটা রাজনৈতিক কর্মসূচি, আর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে হলে এই সরকারকে রাজনৈতিক
দল বা নেতৃত্ব তাদের সঙ্গে সম্পৃক্ত হয়েই করতে হবে। তাহলে আমরা একটা বিরতি নেব, বিরতির পর আমরা আলোচনায় ফিরবো। তার মধ্যে মনে হয় মাহমুদুর রহমান মান্নাও যোগ দেবেন আমাদের সাথে। প্রিয় দর্শক, যেটা স্যার ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর সঙ্গেই থাকবেন। যেটা স্যার ইনসাইড পলিটিক্সে বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কথা বলছিলাম রাষ্ট্র কাঠামোর সংস্কার নিয়ে। আমাদের সাথে অতিথি হিসাবে ছিলেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এবং এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না। জনাব মান্না, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অ্যাডভোকেট মাসুদ তালুকদারের সাথে কথা বলছিলাম রাষ্ট্র কাঠামোর সংস্কার নিয়ে। যে কথাটি হচ্ছে, এই সংস্কার তো দীর্ঘদিনের জঞ্জাল থেকে সংস্কার মানে একটা পাহাড় সম দায়িত্ব, এবং সেই দায়িত্বের কলেবর বিস্তৃত। ঠিক কতটা এই সংস্কার রাজনৈতিক কর্মসূচি, কতটা রাজনীতিবিদদের দ্বারা করা প্রয়োজন, আর কতটা ঠিক এই অন্তর্বর্তীকালীন সরকার করবেন, এই ফ্রেমওয়ার্কটা কি জরুরি এই মুহূর্তে? ফ্রেমওয়ার্কটা আপনি করতে চাইলেই করতে পারবেন না, কেন ওই যে বলে না, একটা আর একটার সাথে জড়িয়ে থাকে না। মানে পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স এখন দ্য গো টুগেদার। একটা সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল ইকোনমি। তো এরকম করে ধরেন আপনি পুলিশের সংস্কার করবেন, কিন্তু জাস্ট একটা পুলিশের কথা ভেবেই করতে পারবেন না। সেই পুলিশকে ল এনফোর্সিং, দেশের মধ্যে আইন শৃঙ্খলা যা কাজকর্ম করবেন, ভোটের ব্যাপারে তার রোল খুব ডমিনেটিং ছিল। এই পুলিশ এখন এত বড় অভ্যুত্থানের পরে আর ঠিকমতো সাহসী পাচ্ছে না যে জনগণের সাথে আসবে, ডিউটি করবে। তো এদের যখন সংস্কার করবেন, সেই সংস্কারটা মানে একটা সোশিও পলিটিক্যাল দিক বিবেচনা করে করতে হবে। এটা পুলিশ বলে আমি বলছি না, বিচার বিভাগ তাই, বিশ্ববিদ্যালয়গুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাই। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও শুধু শিক্ষার কোনো সংস্কারের ব্যাপারই নেই এখন আর। হ্যাঁ, বলতেই পারেন আপনি যে কই আমরা কতগুলো বছর ধরে ঠিকমতো কোনো গবেষণা হয় না, ঢাকা ইউনিভার্সিটির র্যাঙ্কিং কত নেমে গেছে, এগুলো তো একটা সংস্কার করবার বিষয় আছে। কিন্তু এইটা এখন আমার এজেন্ডার মধ্যে না, আমি মনে করি যে দেশের এজেন্ডার মধ্যে না। এখন কি হচ্ছে, ঠিকমতো ভর্তি হতে পারে, যে ঠিকমতো ক্লাসে যেতে পারে, ঠিকমতো হলে সিট পায়, এবং সেখানে বহিরাগত না থাকে, মাস্টারদের দাপটটা থাকে। টোটাল বিষয়টা পলিটিক্স যুক্ত হচ্ছে এডুকেশনের সাথে। আপনি ব্যুরোক্রেসি যদি দেখেন, সেখানেও তাই। এই অর্থে আমি বলছি, আপনি কথাটা খুব সুন্দর বলেছেন। এখন দেখলে আমি মনে করি যে সংস্কারের কোনো লিমিট নেই। এমনিতেও ধরেন সংস্কারটা তো কখনই কোনো স্থিতাবস্থায় আসতে পারে না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, প্রতিনিয়তই আপনি এটাকে বদলাতে থাকবেন। আমি এরকম করে বুঝি, বর্তমান মুহূর্তে অন্তর্বর্তী সরকার, যেহেতু অন্তর্বর্তী বলছেন, আর এমনিতেই যে কোনো সরকারই তার 4 বছর 5 বছর যে টার্মই বলেন, সেটাও তো আবার শিফট হচ্ছে, পরবর্তীতে চেঞ্জ হচ্ছে। তো বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট কী করবে, তার মূল লক্ষ্য যে জন্যে এত বড় সংকট হলো, সেটা হচ্ছে যে আমাদের দেশের নির্বাচনের প্রসেসটা ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং সেই নির্বাচনের প্রসেস বলে তার মানে অন্তরাত্মা, অন্তঃসার যা ছিল, ক্যারেক্টার, সব কিছু ডিস্ট্রয়েড হয়ে গেছে। এইটাকে রিভাইভ করা, এবং একটা, আগে আমরা বলতাম যে একটা লেভেল প্লেইং ফিল্ড করা, যাতে সবাই মিলে উইথ ইকুয়াল রাইটস অ্যান্ড অপরচুনিটিস ভোট করতে পারে, সেই অনুযায়ী যাতে রেজাল্ট হয়, মানে জনগণের নির্বাচিত প্রতিনিধি আরও সত্যি সত্যি ভোটে আসতে পারে। সেইখানে আবার প্রশ্ন আসছে, যে পরিমাণ ব্ল্যাক মানি হয়েছে, যে পরিমাণ দুর্বৃত্তায়ন হয়েছে রাজনীতিতে, এগুলো যদি ক্লিয়ার না করেন, তাহলে আপনি ইলেকশনকে নিশ্চিত করতে পারবেন? ঠিক একইভাবে মনে করেন, যেই রকম করে দারিদ্র্য বেড়েছে, ইকুয়ালি আবার কিছু কিছু লোকের অ্যাফ্রেজ বেড়েছে, প্রাচুর্য বেড়েছে। তো এই দরিদ্র লোকগুলোর কী করবেন আপনি? টাকার জোর তো হবে। আপনি কিন্তু এখন পর্যন্ত এই সরকার যা বলেছে, এবং সবশেষে আমি দেখলাম অ্যাটর্নি জেনারেল যেটা বললেন, যে এই সরকারের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই। তারপর আপনি ধরেই নেন, যারা গত 15 বছর দেশ শাসন করেছে, তারা ইনস্পাইট অফ অল দেয়ার, যাই আপনি বলেন, তারা আবার রাজনীতি করতে পারবেন। হ্যাঁ, যারা দোষ করেছে, আইনের চোখে বিচার হবে ইত্যাদি, তারা হয়তো পারবেন না, কিন্তু বাকি মানুষগুলো তো পারবে। সেই মানুষগুলো কিন্তু ওই আদর্শের মধ্যেই আছে। তারা তাদের ওই নেতৃত্বকে ভালো মন্দ মিশিয়েও একভাবে বিশ্বাস করে, তাদের উপরই আস্থা রাখে। তারা যখন রাজনীতিতে আসবে, তারা আবার ওইটাকেই প্রোপাগেট করবে, তাদেরকেই জাস্টিফাই করবার চেষ্টা করবে। আমরা তো এটা তো অন্যান্য দলের বেলায় দেখেছি যে অতীতের ভুল আমরা এখানে কেউই বলি না যে আমার এই ভুল ছিল, এই ভুল সংশোধন করতে হবে। তো এরাও হয়তো এটা করবে না। তার মানে ওদের পেছনে আবার ইকুয়ালি ওই মানি স্ট্রেংথ জড়ো হতে পারে। সেটাকে আপনি কীরকম করে কন্ট্রোল করবেন?
আর অ্যাবাভ অল জানেন একটা বড় জিনিস আছে কি, আপনি যে ভোট করবেন ভোটটা কেন, আপনি বলছেন মানে এই শিক্ষার্থীরা যা বলেছে একটা নতুন বাংলাদেশ করবে তারা, তো নতুন বাংলাদেশ মানে বাংলাদেশে তো রংচং করে তো নতুন কোনো ব্যাপার নেই, আপনি সিস্টেমটা বদলাবেন। তার মানে আপনি একটা ডেমোক্রেটিক দেশ করবেন, আপনি একটা মানবিক দেশ করবেন, আপনি একটা কল্যাণধর্মী রাষ্ট্র করবেন, যেই দেশটা বসবাসযোগ্য, শান্তিতে থাকা যায় এবং দম ভরে নিঃশ্বাস নিতে পারি, ওয়ারিস থাকে না, ঠিক মতো ঘুমাতে পারি, মানে একটা পরিবেশ ইত্যাদি সব মিলিয়ে একটা বাসযোগ্য দেশ করতে চান আপনি। তো সেটা যদি করতে চান তাহলে মানুষের অধিকারও লাগবে। আপনি আপনার কনস্টিটিউশন দিয়ে দেশ চালাবেন, সেই কনস্টিটিউশনটাই এমন, ওই যে আকবর আলী খান, প্রয়াত আকবর আলী খান বলতেন যে আমাদের কনস্টিটিউশন প্রধানমন্ত্রীকে এত ক্ষমতা দিয়েছে যে উনি একটা ওই মোগল সম্রাটের মতো অথবা একটা জারের মতো। তো ওইটা তো কাটেল করতে হবে আপনাকে। এর মধ্যে আরও কথা আছে, কিছু কিছু দল বলেছে এবং যারা যুগপৎ আন্দোলন করতে যে 41টা দল মিলে তারা বলছেন কনস্টিটিউশনের অনেকগুলো জায়গাতে অ্যামেন্ডমেন্ট করতে হবে। তো অ্যামেন্ডমেন্ট কে করবে? 31 দফা যে প্রণয়ন করা হয়েছিল যুগপৎ আন্দোলনের সবাই মিলে, ওইখানে একটা কথা বলা হয়েছিল যে নির্বাচন হবে, নির্বাচিত সংসদ বা সরকার 6 মাসের মধ্যে এই সব সংস্কারগুলো করবে। মানে প্রশ্ন কিন্তু করা যাবে যে আসলে 6 মাসের মধ্যে সব সংস্কার করতে পারবেন? আইনের যে সংস্কার করতে হবে, সংবিধানের যে সংস্কার করতে হবে, সেটাও একটা লম্বা প্রক্রিয়া কিন্তু। আর বড় কথা কি জানেন, আমি দেখেছি কি এই যে আমাদের প্রধান উপদেষ্টা ভাষণ দিলেন, ভাষণ দেওয়ার পরে বিএনপির মহাসচিব একটা বক্তব্য রেখেছেন যে আপনারা কয়েকজন মিলে একটা সংস্কার করে ফেলবেন, এটা না সবাইকে নিয়ে করা উচিত। কথাটা খুব সুন্দর। উনি বলছেন একটা রোড ম্যাপ দেওয়া উচিত, সেটাও সুন্দর, কিন্তু আপনি প্রশ্ন যেটা করেছেন সেটা তো রোড ম্যাপের সাথেই যুক্ত। কবে নাগাদ শেষ করতে পারবেন, তারপরে ভোট দিতে পারবেন, এটা আপনি এখন তো বলতে পারছেন না। এবং এই জন্যে আমি মনে করি খুবই ইন্টেলিজেন্টলি প্রধান উপদেষ্টা বললেন যে জনগণ সিদ্ধান্ত নেবে কবে চলে যেতে বলবেন, যেদিন বলবেন সেদিনই চলে যাব। ওই অর্থেও তিনি খুব ভালো, কিন্তু এটা কিন্তু অস্পষ্টই থাকলো, মানে কবে তা হচ্ছে না, রোড ম্যাপ বলা যাচ্ছে নাকি। কিন্তু তার ভাবার্থ যদি বলেন তাহলে ঠিক, সংস্কার ততখানি যেটা স্যাটিসফ্যাকশনের মতো মনে হবে। উনি একই সঙ্গে আবার বলছেন যে এটা হলো রাজনৈতিক প্রশ্ন। তো রাজনৈতিক প্রশ্ন হলে সেই রাজনীতিটা নির্ধারণ করবে কে? আবার আসবে রাজনীতিবিদরা। সেই রাজনীতিবিদরা কিন্তু সরকারের বাইরে কয়েকজন মিলে যদি বসবার কথা বলেন, তো 41টা দল তো একসাথে আছেই। যারা পতিত, যাদের বিরুদ্ধে সংগ্রাম করো, যাদের ক্ষমতা থেকে চলে গেলো, তাদের নিয়ে তো আপনি এটা করবেন না। আমি চাইবো না, আমি মনে করি যারা যারা আন্দোলন করছেন তারা কেউই চাইবেন না। তাহলে তাদেরকে নিয়ে পুরো দেশটাকে নিয়ে এই সংস্কার করবার কাজটার উদ্যোগ সরকারকে নিতে হবে। সবাইকে ডাকবেন, কথাবার্তা বলবেন, বলে একটা কনসেনসাস হবে। এখন আমি বলছি যদি উইনার টেকস অল যেটা হয় ইলেকশনে, আপনি পেয়েছেন 51%, আমি পেয়েছি 41% ভোট, 49% ভোট, স্টিল ইউ টেক এভরিথিং বিকজ ইউ আর 51। এখানে বলা হচ্ছে যে আমাদের দাবির মধ্যে আছে যে এখানে সংখ্যানুপাতিক ভোট করা হোক। সংখ্যানুপাতিক মানে যে পার্টি যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট তার রিপ্রেজেন্টেশন থাকবে এর মধ্যে। এইটাও তো আপনি এখন করতে পারবেন কি? এখন যদি না পারেন পরে করতে পারবেন। রিয়েলিটি হচ্ছে জনগণ রাজনৈতিক দলের উপর, নেতৃত্বের উপর, এর উপরে বিশ্বাস করতে পারেনি। এইবারের অভ্যুত্থানের ব্যাপারটা দেখেন, শেষ পর্যন্ত রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু হলো না, অথচ কি অপরিসীম ত্যাগ তিতিক্ষা বিএনপি সহ বিরোধী দলের নেতারা করেছেন নেতৃত্বের সর্বোচ্চ পর্যায় থেকে একেবারে নিচের পর্যায় পর্যন্ত। কিন্তু অভ্যুত্থানটা শেষ পর্যন্ত হলো শিক্ষার্থীদের ডাকে। তার মানে মানুষের এই যে কনফিডেন্স গ্যাপটা এখনো আছে। ফলে হয়েছে কি, মানে কে মেজার করবে, কে সিদ্ধান্ত নেবে যে ইট ইজ আপ টু স্যাটিসফ্যাকশন, তার একটাই পথ হতে পারে সরকার বিরোধী দল যতগুলো আছে তাদের সাথে নিয়ে কথাবার্তা বলে সংস্কার কিন্তু তারা চালাতে থাকবেন। কি কি এজেন্ডা আছে ওনারা চাইতে পারে যে আপনারা বলেন কোন কোন ক্ষেত্রে করব, দলগুলো বলবে, ওই ডিসকোর্সটা চলা উচিত। এবং তারা যে সাজেশন দেবে সেই ভিত্তিতে তারা কাজ করতে করতে তারা যখন মনে করবেন যে এখন তো সবার স্যাটিসফাইড হওয়া উচিত, এর মধ্যে তো ইন্টারাকশনটা চলতে থাকবে, কথাবার্তা চলতে থাকবে, তখন একটা দিন নির্ধারণ করা যাবে। তার আগে মানে আমি মনে করি কি বিরোধী দল হিসেবে বিএনপি একটা মিস্টেক করেছি, প্রথম হচ্ছে 3 মাসের মধ্যে দিয়ে দেন। চট করেই মহঙ্গে বলে হঠাৎ 3 মাস কেন, কী ভেবে 3 মাস বললেন ব্যাখ্যা করতে পারেন নাই। যখন মানুষের মধ্যে রিয়াকশন হয়েছে তখন আবার বলছেন না 6 মাস করা যেতে পারে, তারপরেও রিয়াকশন হয়েছে, তারপরে আবার বলছেন না তাদেরকে যৌক্তিক সময় দেব। মানে মানুষের দুশ্চিন্তাটা এত, তারা মনে করছেন এই যৌক্তিক মানে কি, সেটার ব্যাখ্যা আবার কি।
অ্যাজ ইফ তারা চাচ্ছেন এটা চলুকটা, ভালোই তো আছে, ডিস্টার্ব করবার দরকার কি, এরা যদি কখনো ভুল করে তখন তো নিশ্চয়ই দাঁড়াবে। এটা আগেও হয়েছে, মানে আপনাদের মনে আছে নিশ্চয়ই এরশাদ সাহেব ক্ষমতায় আসবার ব্যাপারে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন, আরে বাবা আর এইগুলো কইতে দেখো লোকটা কত ভালো, বাট তার এই চেহারা উন্মোচিত হতে বেশি সময় লাগেনি। আমি অফকোর্স মনে করি না যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা এইরকম ধাপ্পাবাজি করছেন, মনে করি না। কিন্তু আমি পলিটিশিয়ান, আই হ্যাভ টু আইস, আমি একটা সামনেও দেখি ভেতরেও দেখি, এখন দেখি ভবিষ্যৎটাও দেখতে চেষ্টা করি। হয়তো কমন পিপুল বর্তমান দেখেই খুশি আছে, তারা দূরবর্তী জিনিসটা দেখতে পাচ্ছে না, কিন্তু আমাকে ওটাও দেখতে হবে, কাজে সতর্কও করতে হবে। সো সাপোর্টটা হলো গার্ডেড, একদম আনকন্ডিশনাল না। একটা ছোট্ট প্রশ্ন করতে একটু সংক্ষেপে যদি বলেন, আপনি যেটি বলছিলেন যে এই যারা বিতাড়িত হলো রাজনীতি থেকে তারা যদি আবারও ফিরে আসে, তারা সেই পুরনো নেতৃত্বের উপরে আস্থা রাখতে চাইবেন, বিশ্বাস রাখতে চাইবেন এবং তাদের সেই পুরনো যে প্র্যাকটিস সেটি আবার প্রপাগেট করতে চাইবে। কিন্তু এই যে রাজনৈতিক চর্চা, এই রাজনৈতিক চর্চা থেকে রাজনীতিবিদদের উন্নয়ন কিভাবে সম্ভব? আমি পুরনো প্র্যাকটিসই চালু রাখতে পারবেন তা বলছি না, মানে আমাদের ট্র্যাডিশনটা দেখেন কি হয়, যে আগে যিনি নেতা ছিলেন আজকে তিনি নাই, কিন্তু তার গুণগান আমরা করি, রাইট রং বিচার বিবেচনা করি, তার মূল্যায়ন করি, সিস্টেমই আমাদের দেশের মধ্যে নাই। ফলে এই আওয়ামী লীগকে আপনি যখন করতে দেবেন রাতে, ঠিক আছে ইনক্লুসিভ গণতন্ত্র চান করবেন, তখন তারা ওই নেতৃত্বের প্রতি তাদের আস্থা থাকবে, ওইটাই প্র্যাকটিস করবেন তা কিন্তু আমি বলছি না। এরা এইটুকু শিখতে বাধ্য যে ওই প্রক্রিয়া চলবে না। এটা যদি একদম মানে ফিল্ড থেকে, বাস্তব থেকে আপনি অভিজ্ঞতা অর্জন না করেন, তাহলে আপনি যে কথা বলছেন তাহলে রাজনীতিবিদরা কী শিক্ষা নেবেন? আমি বলবো তারা শিক্ষা নেবে, মোটেই বিষয়টা তা হবে না। তারা বাস্তব থেকে দেখে বোঝার কথা, তাদের তো আগেও বোঝা উচিত ছিল যে কী রেটে বাড়াবাড়িটা হচ্ছিল, কই ভেতর থেকে তো কেউ প্রতিবাদ করেনি, দলের মধ্যে থেকে তো নয়, এমনকি আমাদের সোসাইটি যেটা আছে, এই সোসাইটি যারা ক্রিম, যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, যাদেরকে সিভিল সোসাইটির মানুষ বলি, তারাও তো সেরকম করে করেনি। একটা মানুষ দাঁড়িয়ে বলছে আমি মানি না, তুমি যাই মনে করো, আমি কিন্তু রাজনীতি করি না, কিছু করি না, কিন্তু আমি এটা সত্যি মনে করি না। এই অর্থেই আমি বলছি শিক্ষা নেওয়ার ব্যাপারটাও এখন এরকমই হওয়া উচিত, সেটা সবার জন্যে। ইতিমধ্যে ধরেন এক লাইনে শেষ করে দেবো, ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে এরকম অভিযোগ আসছে যে অ্যাজ ইফ ওয়ান ইজ রিপ্লেসড বাই আনাদার, অতএব এই স্কুলে আমি, এই হাটে আমি, এই জায়গায় বন্দরে আমি, সব জায়গায় একটা চর্চা হচ্ছে, শিক্ষা তার মানে প্রপার হয়নি। আমরা আরেকটা বিরতিতে যাব, ফিরে এসে দুজনের কাছ থেকে একটু ছোট করে শুনতে চাইব। প্রিয় দর্শক, জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পর, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে। আজ কথা বলছি রাষ্ট্র কাঠামোর সংস্কার নিয়ে। আমাদের হাতে খুব অল্প সময় আছে। অ্যাডভোকেট তালুকদার, আপনাকে একটু সংক্ষেপে মন্তব্য করতে অনুরোধ করব। যে জনাব বান্না বলছিলেন এই যে রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার বিষয়টি, সেটি বাস্তবতা দেখে, মাঠ দেখে তাদেরকে শিক্ষা নিতে হবে আগামীর বাংলাদেশের জন্য। সেই শিক্ষা নেওয়ার লক্ষণ কিংবা প্রবণতা আপনার কি মনে হয় সেই দিকে ধাবিত হবে বাংলাদেশের সকল রাজনীতিবিদ? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, রাজনীতি থেকে রাজনীতিবিদরা শিক্ষা নেবে না, এটাই নাকি রাজনীতির শিক্ষা? আমার কাছে কি মনে হয় জানেন, এই যে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যে সরকার, এটা কিন্তু রাজনৈতিক সরকার না, একটা অরাজনৈতিক সরকার। কম বেশি জনগণের মধ্যে আমি শুনেছি যে রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে এই অরাজনৈতিক সরকারকে বারবার আসতে হচ্ছে। তো এবং আপনি দেখবেন রাজনীতিবিদদের সম্পর্কেও সাধারণ মানুষের বক্তব্য খুব একটা সুখকর না। যে আমরা যারা রাজনীতি করি, আমরা যখন প্রিভিলেজ কমিউনিকেশনে তাদের মুখ থেকে এইসব কথা শুনি, তখন দেখেছি আমরা বিব্রত হই। এখন এই অবস্থা থেকে রাজনীতিবিদদেরকে ফিরিয়ে আনার দায়িত্ব রাজনীতিবিদদেরই। এখন আপনি দেখুন, এই যে আপনি বক্তব্য আজকে শুরু করালেন আমাদেরকে দিয়ে, যে রাষ্ট্র কাঠামোর সংস্কার, এই রাষ্ট্র কাঠামোকে আজকে এই অধপতিত অবস্থায় নিয়ে আসে কিন্তু রাজনীতিবিদরা। যদি দেশে নির্বাচন হতো, প্রশাসনকে জনগণের না রেখে, মানে রাজনৈতিক দলের না বানিয়ে জনগণের রাখতো, তাহলে কিন্তু এই সংস্কারের কথা আমাদের প্রয়োজন হতো না। এই যে এই প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ কাজ করছে, জনগণের ভোট দিয়ে সরকার বানাবে, তারা চলে যাবে, আবার আর এক সরকার আসবে, এভাবে করে এই সরকারের আদান প্রদান চলবে। কিন্তু দুর্ভাগ্য হলো এই যে একবার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর সকল মেশিনারিজগুলো যখন নিজস্ব দলীয় কাঠামোর মধ্যে নিয়ে আসলেন, এবং দেশের যে সকল ইন্ডিকেটরগুলো আছে যারা জনগণের হয়ে কথা বলার কথা, তারা যখন জনগণকে বাদ দিয়ে রাজনৈতিক দলের কর্মী হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে অতি উৎসাহী হলেন, এবং এর পিছনে তাদের একটা চিন্তা ভাবনা, একটা ফিলোসফি ছিল। সেই সব কারণে তারা কি করলেন, রাষ্ট্রের আজকে এই অধপতিত অবস্থায় রাষ্ট্র বারবার গিয়ে হাজির হচ্ছে, এবং যার দায় দায়িত্ব ব্যর্থতার দায় দায়িত্ব জনগণের উপরে।
কিন্তু মজার ব্যাপার হলো এত কথার বলার পরেও কিন্তু এই যে সংস্কারের কথা বলছেন এর সঙ্গে কিন্তু একটা রাজনীতি আছে। এসব সংস্কার মানে হলো রাজনৈতিক সংস্কার করতে হবে রাষ্ট্রের, আর এটা জনগণের প্রতিনিধিত্ব করে রাজনীতিবিদরা, তাদের ছাড়া এটা সম্ভব নয়। এখন এনারা যারা আসছেন এরা কিন্তু বিপ্লবী সরকারও না, এরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারও না, এরা একটা পরিস্থিতির কারণে আমি শেষ করে দিচ্ছি। এখন যে জিনিসগুলো করতে হবে তাদের, যেই নির্বাচন ব্যবস্থা দেশকে আজকে এখানে নিয়ে আসছে, এনাদের আসার পিছনে সবচেয়ে বড় যুক্তি হলো এই যে তারা রাজনীতিটাকে আবার ফেরত আনতে হবে, অর্থাৎ রাজনৈতিক দলকে বা রাজনৈতিক সরকারকে ফেরত আনার জন্যই তাদের এখানে আসা, এবং সেখানে যতটুক সংস্কার এই মুহূর্তে তাদের দরকার সেটুক তারা করতে হবে। আর রাজনৈতিক দল যারা এখন চাচ্ছেন তাড়াতাড়ি নির্বাচন বাকি, তাদেরকে যুক্তিসঙ্গত সময় পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এটা এই কারণে করতে হবে যে সমূহ যে কাজগুলো না করলেই নয়, অর্থাৎ একটা ফেয়ার নির্বাচন না হওয়ার জন্য যে সকল অন্তরায় এবং সেগুলো দূর করার জন্য যে যুক্তিসঙ্গত সময়টা দরকার, সেই সময়টা এই সরকারকে দিতে হবে। কিন্তু আমাদের সামাজিক বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক, বিচার ব্যবস্থা, মান্না ভাই যেটা বললেন, এই সব কিছুর সংস্কার করার জন্য যে পরিমাণ সময় দরকার, নাহলে আপনি দেখবেন একটা সরকারের টানটা 5 বছর কেন হয়? যে একটা সরকার তার কর্মসূচি গ্রহণ করা এবং বাস্তবায়ন করার জন্য 5 বছর সময় দেয় যুক্তিসঙ্গত। সেজন্য আমি মনে করি যে এই সরকারকে একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে তাদের যেই নির্বাচন, আপনার বক্তব্য পরিষ্কার, আমরা সেটাকে ফেরত আনার জন্য মাহমুদুর রহমান মান্না একটু ক্লোজিং রিমার্কস শুনতে চাই। জি, একটু ক্লোজিং রিমার্কস শুনতে চাই। এই সামগ্রিক পরিস্থিতি আগামীর বাংলাদেশ কেমন দেখেন? আমি তো আশাবাদী থাকতেই চাই, আশাবাদী আছিও, কিন্তু আবার বলি মানে এটা একটা নিরঙ্কুশ আশাবাদের কথা না, বোকার আশাবাদ না, এটা একটা পর্যবেক্ষণ সহ আশাবাদের কথা বলছি। কেন বলছি? আমি দেখছি যে বিশেষ করে যে যুব সমাজ, তরুণ সমাজ, শিক্ষার্থীরা এই আন্দোলনটা করলো, তাদের ত্যাগের মানসিকতা কত বিরাট হয়েছে। এমনকি তাদের নিষ্ঠা বা তাদের দেশ গড়বার যে অনুপ্রেরণা, সেটাও আমি মনে করলাম যে একটা ট্রাফিক পুলিশ ছাড়া কয়েকদিন কীরকম চললো, ভালোই চলেছে। এবং দেশে এই মুহূর্তে চুরি ডাকাতি ইত্যাদি কিন্তু অলমোস্ট নাই, কত বড় একটা জাগরণ হয়েছে। এইটাকে ধরে রাখবার জন্য অফকোর্স উপরিকাঠামোতে সরকারকে লাগবে। এবং আমি এটাও মনে করছি যে এই সরকারে যারা আসছেন তাদের কোনো রাজনীতির ব্যাকগ্রাউন্ড নাই। ডক্টর ইউনূস তো বলেছেন যে আমরা তো রাজনীতি করিনি, আমরা যে যার পেশায় সন্তুষ্ট ছিলাম। তার মানে এরা এক সন্তুষ্ট মানুষ, যারা খাই নিয়ে আসেনি, যাদের টাকা বানাবার বা কোনো সুযোগ সুবিধা নেবার ধান্দার থেকে এখানে আসেনি। দুই চারজন আলাদা থাকতে পারে, ওগুলো আমি জানি না, কিন্তু যদি আমি গড় করি তাহলে আমি বলবো যে এরা একটা কমিটমেন্ট নিয়ে দেশটাকে বদলাতে চেষ্টা করছেন। যতদূর তারা পারেন, যতদূর আমরা চাইব ততদূর তারা করবেন। এরকম বলছেন না যেন জোর করে সংস্কার আমি চাপিয়ে দেবো, আমাকে সংস্কার করতেই দিতে হবে, এরকমও নাই। এই জন্যে সম্ভাবনাটা বেশি। কিন্তু কিছু কিছু বিষয় আমাদের অবজারভেশনে থাকা উচিত, সেটা আমি মনে করব বেশি দায়িত্ব হচ্ছে বিরোধী দলের। কারণ এই যাত্রাকে ব্যাহত করতে পারে শেষ পর্যন্ত আবারও ওই দখলদারিত্বের রাজনীতি, দুর্বৃত্তায়নের চিন্তাভাবনা, ভুল রাজনীতি, হটকারিতা, যেরকম করে বলেন রাজনীতি বিভ্রান্তি একে বেপথু করে ফেলতে পারে, অথবা তাকে এরকম একটা জায়গায় বাধাগ্রস্ত করে ফেলতে পারে যে সে আর আগে যেতেই পারলো না। যদি রাজনীতিবিদরা ততক্ষণই সচেতন হন, বোঝেন, এবং আপনি যে প্রশ্নটা ওনাকে করেছেন, তারা কি শিক্ষা নিতে পারবে, তারা কি মনে করতে পারবেন যে এখন একটা অভূতপূর্ব সুযোগ এসছে, যেটা এই 54-53 বছরে আসেনি, দেশটাকে বদলে দেবার। এবং দেশটাকে বদলে দেওয়ার কাজে আমার কাজ হচ্ছে এটা বদলে দেবার চিন্তাটাকেই বড় করে দেখা। সেই রকম উদারতা নিয়ে, সেই রকম হৃদয়ের চিন্তার প্রসারতা নিয়ে যদি তারা করতে পারেন, তাহলে এই দেশ নিশ্চয়ই আগাবে। এই দেশের মানুষের অসাধারণ সৃজনী আছে, মানুষের অসাধারণ কর্মক্ষমতা আছে, এবং আমি এই জাতিকে খুব বুদ্ধিমান মনে করি। এই সব কিছু মিলে এরা এগুতে পারবে। ইতিমধ্যে আমরা তো ইকোনমিক উন্নয়নের ক্ষেত্রে ইন্ডিয়ার চাইতে তাদের ভালো করেছি, পাকিস্তানের চাইতে ভালো করেছি। আমরাও প্রত্যাশা রাখতে চাই এই বাংলাদেশ এগিয়ে যাবে, নতুন বাংলাদেশ তার মতো করে। জনাব মাহমুদুর রহমান মান্না এবং অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার অসংখ্য ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের জেডএসআরএম ইনসাইট পলিটিক্স। ধন্যবাদ, দেখা হবে অন্য পর্বে অন্য অতিথির সাথে।